প্রবল ঘোরগ্রস্তে আবেশিত ঘুঙুর মুহূর্তে হকচকিয়ে উঠল। তার চোখ জোড়া জ্বলে উঠল তৎক্ষণাৎ। অবশেষে বুঝল এমন ঘটা করে তুলে আনার কারণ। সে ছিটকে দূরে যেতে চাইল, কিন্তু অমন বলিষ্ঠ বাঁধন হতে মুক্ত হওয়া তার মতো চুনোপুটির নিকট নেহাত অসম্ভব। সে আবারও হাত পা ছুটতে শুরু করল। বিক্ষিপ্ত হয়ে বলল, কি বলছেন এসব? এভাবে বিয়ে অসম্ভব। আমি বাড়ি যাব। বাবা মাকে কষ্ট দিয়ে আমি আর কিচ্ছুটি করতে পারবো না। ছাড়ুন আমাকে, এখনই বাড়িতে আসুন, দোহাই লাগে আপনার। কল্প ক্ষুব্ধ হলো। এমন অবাধ্যতা তার চরম ক্রোধের কারণ। সে নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে স্থির কণ্ঠে বলল, বাড়ি ফিরে কি করবি? বাবার পছন্দে অন্যত্র বিয়ে করে নিবি কি, তাই তো? উত্তেজনায় ঘুঙুরের মাথা এমনিতেই খারাপ ছিল। কি বলছে, কি করছে নিজেও হয়তো বুঝতে পারছে না। সেই খারাপ মস্তিষ্ক নিয়েই সে আরেকটি খারাপ এবং ভয়ঙ্কর উত্তর দিয়ে বসল। চিৎকার করে বলে ফেলল, হ্যাঁ করব, তাতে আপনার কি? ব্যাস হয়ে গেল। দুনিয়া অন্ধকার করা এক বৃহদাকার চর পড়ল তার মসৃণ তুলতুলে গালে। ক্ষণেই রক্ত জবার ন্যায় লাল টকটকে হয়ে উঠল কপলখানা। ঠিক যেমন এই মুহূর্তে রক্তিম আভা নিঃসৃত হচ্ছে কল্প চৌধুরীর হিংস্র দৃষ্টি হতে। গালে হাত রেখে আহত দৃষ্টিতে কল্পের পানে চেয়ে আছে ঘুঙুর। অশ্রুজ্জ্বল চোখ দুটি দিয়ে ঝরে পড়ছে অঝোর ধারা। সেই ধারায় প্রেমিকের খুন হওয়ার কথা থাকলেও আপাতত তেমন কিছুই হলো না। উল্টো প্রেমিকের মন দ্বিগুণ এগ্রেসিভ হয়ে উঠল। মধ্যকার দূরত্ব ঘুচিয়ে কল্প ঘুঙুরকে শক্তভাবে নিজের সঙ্গে চেপে ধরল। এক হাতে কোমর চেপে ধরে অন্য হাতে ধরল চোয়াল। বলিষ্ঠ হাতের চাপে ঘুঙুরের কোমর চোয়াল ভেঙে যাওয়ার জোগাড়। সে ব্যথাতুর কণ্ঠে আর্তনাদ করতেই কল্প ধমকে উঠল। দাঁতে দাঁত চেপে অগ্নিঝরা দৃষ্টিতে তাকিয়ে বলল, চুপ, একদম চুপ। খুব সাহস বেড়েছে তাই না? যা মুখে আসছে তাই বলছিস। প্রশ্রয় দেই বলে মাথায় চড়ে বসেছিস। কার সামনে কি বলছিস আন্দাজ হচ্ছে না। একটা কথা কান খুলে শুনে রাখ ঘুঙুর, এই কল্প চৌধুরী কোনো খেলনা পুতুল নয় যে তোর কথাই উঠবে আর বসবে। সে যখন তোকে চেয়েছে তখন যে কোনো মূল্যে আদায় করেই ছাড়বে। মাইন্ড ইট। ঘুঙুর তখন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টায় তৎপর। ব্যথায় ভেতর থেকে আর্তনাদ বেরিয়ে আসতে যাচ্ছে, কিন্তু এমনভাবে ধরেছে যে কণ্ঠনালীও বাধাপ্রাপ্ত হচ্ছে। ইচ্ছে মতো রাগ ঝেড়ে কল্প ছেড়ে দিল ঘুঙুরকে, ছুঁড়ে দিল খানিক দূরে। পড়তে পড়তেও নিজেকে সামলে নিল ঘুঙুর। ঘৃণিত দৃষ্টি মিলে তাকালো প্রিয় পুরুষের পানে। অপ্রতিরোধ্য কণ্ঠে বলতে শুরু করলো, এমন বর্বরের মতো আচরণ করে কি প্রমাণ করতে চাইছেন? আপনার অগাধ ভালোবাসা? তাহলে মূর্খ আপনি। এভাবে গায়ের জোরে কখনো ভালোবাসা প্রকাশ পায় না। এতই যদি হিম্মতওয়ালা হয়ে থাকেন তবে এভাবে সন্ত্রাসীর ন্যায় তুলে এনে কেন? পারলে আমার বাবাকে রাজি করিয়ে বীরের মতো জয় করে নিজের নিজের করুন আমাকে। হুম, না হলে জোর জবরদস্তি করে বিয়ে তো করতেই পারবেন। কিন্তু আমার মনে আপনার জন্য যে পাহাড় সম ভালোবাসার প্রাচুর্য জন্মে আছে তা ভেঙে চুরে সমুদ্র হতেও 2 সেকেন্ডও সময় লাগবে না। পারবেন তো প্রেয়সীর দৃষ্টিতে আজীবন ঘৃণিত হয়ে থাকতে? কল্পর আগ্নেয়গিরির ন্যায় উত্তপ্ত হৃদয়ে শীতল বাতাবরণ হয়ে দোল খেয়ে গেল ঘুঙুরের কথাগুলো। ধীরে ধীরে আপন সত্তায় ফিরে এলো সে। এতক্ষণ সে কী সব করছিল ভেবে ভেতরে ভেতরে চরম লজ্জিত হলো, অনুতপ্ত হলো। একরকম পুরুষ সত্তা নিজ দোষ স্বীকার করতে আগ্রহী হলো না। নিঃসুপ থেকে কল করলো জিহানকে। ভারিক্কি আওয়াজে বলল, দরজা খোল। এতটা গম্ভীর কণ্ঠ জিহানের আশাতীত ছিল। সে ভেবেছিল সব বিপর্যয় কেটে নতুন ভোরের সূচনা হবে নিশ্চয়ই, কিন্তু ভাইয়ের গলার স্বরই বলে দিচ্ছে কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। সে প্রশ্নাত্মক কণ্ঠে ভাই বলে ডেকে উঠতেই ওপাশ থেকে কল্প তাকে থামিয়ে দিল। বলল, হুম, যা বলছি তাই কর। কল কেটে মেঝেতে দৃষ্টি ফেলে চুপচাপ বিছানায় বসে রইল কল্প। তার দুহাতের ফাঁকে শক্ত করে ফোনটা চেপে ধরা। মনে মনে বোধহয় আকাশ কুসুম চিন্তা করছে এবং সেই প্রতিক্রিয়া পড়ছে ফোনের ওপর। ঘুঙুর একটু দূরত্বে দাঁড়িয়ে পরখ করছে সবই, ভাবছে ফোনটা এবার ভেঙেই যাবে হয়তো। তবে যাই হোক, কল্পকে শান্ত করতে পেরে নিজের মধ্যে কিছুটা স্বস্তি পেয়েছে সে। পরের সময়টুকু খুব দ্রুতই কাটল। জিহান এসে বাহির থেকে আটকে রাখা দরজাটা খুলে দিল। সঙ্গে সঙ্গে তার সম্মুখে উন্মুক্ত হলো দুই প্রান্তধারী দুই মানবী, যাদের দুজনেরই মুড সাইলেন্ট। পরিস্থিতির ভয়াবহতা বিচারে এগিয়ে এলো জিহান। কল্পর পাশে এগিয়ে বলল,
ভাই কি করতে চাইছো? কল্প দ্বিগুণ ভারী কণ্ঠে বলল। গাড়ি বের কর। জিহান আশ্চর্য হলো, ললাটে ভাঁজ ফেলে বলল। মানে? কল্প ততক্ষণে বিছানা ছেড়ে উঠে গেছে। দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে তার উত্তর। বেশি না বকে ওটাকে নিয়ে চলে আয়। জিহান আহাম্মকের মতো চেয়ে রইল ক্ষণকাল, পরপর ঘুঙুরকে নজরে পড়তে এগিয়ে গেল ওর নিকট, কোমরে হাত রেখে দাঁড়িয়ে বলল। কি রে ওটা? তোর সেটা তলব করেছে শুনিস নিশ্চয়ই। একটু আগের কল্পের বলা ওটাকে শব্দ ধরা কল্প যে ঘুঙুরকে বুঝিয়েছে তা বুঝতে পেরে জিহান এই মজাটুকু উড়ালো ঘুঙুরের সঙ্গে। ঘুঙুরও বিষয়টা আমলে নিয়ে চোখ রাঙিয়ে তাকালো জিহানের দিকে, শাসিয়ে বলল। খবরদার, রাগাবেন না বলছি। আর হ্যাঁ, আমার মহারাজা ভাইয়ের আদেশ মানতে আমি বাধ্য নই। ঘুঙুর মুখ ঝামটা দিয়ে বেরিয়ে গেল। জিহান এবারও বিস্মিত হয়ে চেয়ে দেখল ঘুঙুরের চলে যাওয়া। অতঃপর ছুটে গেল ঘুঙুরের পিছে, তার সেই বিখ্যাত ব্যঙ্গাত্মক নামে ডেকে বলল। সরি, এই ঘুংরু দাঁড়া বলছি। আর এসব কি শুরু করেছিস তোরা বলতো? ঘুঙুর রেগে আরেকবার পিছনে তাকালো, বলল। ফার্স্ট অফ অল, আই এম ঘুঙুর, নট ঘুঙরু। সেকেন্ড, আমি কিছুই শুরু করিনি, যা করছে তোমার ভাই করছে। ঘুঙুর চলে যাচ্ছে। জিহান অবাকের উপর অবাক হচ্ছে। সে চিৎকার করে বলল। এই পিচ্ছি, দুদিনই বড় হয়ে গেলে নাকি? ঘুঙুর থামলো, থেমে বলল। বড় হতে সময় কোনো ফ্যাক্ট নয় জিহান ভাই। পরিস্থিতি মানুষটা সব রকম করতে পারে। কখনো বড়, কখনো ছোট, কখনো আদুরে, কখনো আহ্লাদি, আবার কখনো বা সর্বোচ্চ কঠিন, রুক্ষ। জিহান হা হয়ে শুনল ঘুঙুরের কথাগুলো। বুঝলো আসলেই মেয়েটার মধ্যে ম্যাচুরিটি এসেছে। এমনও হতে পারে সে আগে থেকেই ম্যাচিওর ছিল, কিন্তু প্রকাশ করার অবকাশ ছিল না। এখন প্রয়োজন তাই প্রকাশ করছে। হতেই পারে কল্প আগে থেকে ড্রাইভিং সিটে বসে গিয়েছে। জিহান তাকে নামতে বললে দেখা যায় বড়সড় একটা ধমক দিয়ে জিহানকে সে পেছনের সিটে পাঠিয়ে দিয়েছে। তার মূল উদ্দেশ্য হয়তো এটাই ছিল, ঘুঙুরকে একাকী বসতে না দেওয়া। জিহান সঙ্গে থাকলে মেয়েটা খানিক ইজি হতে পারবে। হলেও তাই। বাকিটা রাস্তা কল্প ঘুঙুরের মধ্যে কোনো কথোপকথন না হলেও জিহানের খোঁচাখুচিতে তার ব্যাপক সময় কেটেছে। কখনো রাগ করেছে, কখনো কিঞ্চিত হেসেছে, কখনো নিজেও পাল্টা খুঁচিয়েছে। এত কিছুর পরও তার মনের খচখচানিটা রয়েই গেছে। সামনের মানুষটার সঙ্গে কথা তো দূর, সামান্য চোখাচোখি অবধি না হওয়ায় হৃদয়টা বড্ড জ্বালা করছে ওর। শত হোক মনের মানুষ বলে কথা। তখন এভাবে নিশ্চুপ হয়ে যাওয়াতে ঘুঙুর স্বস্তি পেয়েছে ঠিকই, কিন্তু শান্তি পায়নি। সর্বোপরি কল্পের প্রাণবন্ত হাসিমাখা মুখটাই তার অধিক প্রিয়। প্রশান্তির কারণ, গাড়ি এসে থেমেছে কলেজ থেকে এগিয়ে অনেকটা ঘুঙুরের বাড়ির কাছাকাছি। এখান থেকে বৃষ্টিদের বাড়ির রাস্তা চোখে পড়ে। বৃষ্টির কথা মনে পড়তেই মনটা আবারও বিষণ্ণতায় ছেয়ে গেল ওর। তখনকার করা মিসবিহেভের জন্য মনে মনে লজ্জিত হলো। তার মনের লজ্জা সেখানেই ভেঙে দিয়ে জিহান বলে উঠল। এই ঘুংরু, চলতি নাম। তোকে ফেলে দিয়ে আমাদের অনেক জরুরি আছে, বের হ বলছি। জিহান ইচ্ছে করেই ওকে রাগাতে চাচ্ছে। ঘুঙুরও ঠিকই রেগে গেছে। সেও জিহানের সঙ্গে ব্যঙ্গ করে বলল। কত কাজের আপনারা তা জানা আছে, আমার ঠেকা পড়ে নাই এখানে বসে থাকতে। বলতে বলতে ও গাড়ি থেকে নেমে গেল। ও নামার প্রায়শই সঙ্গে সঙ্গেই গাড়ি স্টার্ট হয়ে চলে গেল। ঘুঙুর মনে মনে ভীষণ আহত হলো। প্রিয় পুরুষের এমন ইগনোর সে নিতে পারছে না। কোথাও একটা তীব্র জ্বলুনি ধরছে। সে পথে তাকিয়ে মন্থর গতিতে এগিয়ে সে চলল বাড়ির পথে। 10 মিনিটের পর 20 মিনিট লাগিয়ে অবশেষে বাড়িতে গিয়ে পৌঁছালো সে। সদর দরজায় ঢুকতেই শুনতে পেল বাবার বাজখাই কণ্ঠ। এতক্ষণ কোথায় ছিলে? বাবার একের পর এক প্রশ্নের বাণে ততষ্ট ঘুঙুরের নাজেহাল অবস্থা থেকে মুক্তি দিতে দৈবিকভাবে মা নলিনার আগমন। স্বামীর উচ্চ বাক্য শুনেই রান্নাঘর থেকে তিনি ছুটে এসেছেন। উপস্থিত পরিস্থিতি বুঝতে পেরে তিনি এগিয়ে গেলেন মেয়ের পাশে। ঘুঙুরকে ঘাবড়ে যেতে দেখে নিজেই বললেন স্বামীর উদ্দেশ্যে। ও তো বৃষ্টিদের বাড়িতে ছিল। পরীক্ষার পর বৃষ্টি আমার থেকে অনুমতি নিয়ে গেছে। ফোন করেছিল আমাকে। এখন একটু শান্ত হন। ঘুঙুরকে বললেন। নূপুর, রহন এসেছে। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে ওদের সঙ্গে দেখা করে এসো। আমি খাবার দিচ্ছি। ঘুঙুর মাথা নেড়ে সম্মতি প্রদান করে চলে গেল। বাবার সামনে থেকে সরতে পারলেই আপাতত সে বাঁচে। বাবা যে বিচক্ষণ মানুষ, পাছে না ধরা পড়ে যায়। ওয়াশরুমে ঝর্ণার নিচে বসে ঘুঙুরের সর্বপ্রথম বৃষ্টির জন্য মনটা কেমন করে উঠল। মেয়েটা তার হয়ে বাড়িতে ফোন করে সবটা ম্যানেজ করে নিল।
অথচ তখন রাগের বশে কত কথাই না শুনিয়ে এলো তাকে। আগে কখনো এমন হয়নি। ছোট থেকে বন্ধুত্ব, তাদের কখনো কোনো ঝামেলা লাগেনি। দিন দিন কি থেকে কি হচ্ছে ঘুঙুর ভেবে পায় না। ইদানিং তার মনটা সর্বদা বিক্ষিপ্ত থাকছে। খরস্রোতা নদী হয়ে বিক্ষোভগুলো ছুটে ছুটে আশেপাশের মানুষগুলোকে প্লাবিত করছে। সে চেয়েও প্রতিরোধ করতে পারছে না। এই প্রথম তার মনে হলো পৃথিবীতে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখার চেয়ে কঠিন কাজ আর দুটি নেই। পাক্কা আধা ঘন্টা পেরিয়ে গেলেও বেশ স্বাচ্ছন্দ্যে ওয়াশরুমে পড়েছিল ঘুঙুর। বিঘ্ন ঘটল দরজার টোকায়। ওপাশ থেকে তার ডাক পড়েছে। নূপুর ডাকছে, বারবার ডাকছে, আতঙ্কিত কণ্ঠে ডাকছে। ঘুঙুর বুঝতে পারল ওপাশের মানুষটির উদ্বিগ্নতা। সে ধীরে জবাব দিল, একটু অপেক্ষা করো, আর 2 মিনিট। নূপুর স্বস্তি পেল। প্রলম্বিত শ্বাস ফেলে বিছানায় গিয়ে বসল। সেই ঘটনার কোনো কিছুই তার অজানা নয়। বোনকে নিয়ে শঙ্কার শেষ নেই তার। এমন কত রকম সিচুয়েশন সেও তো পার করে এসেছে। সব কিছু ছাপিয়ে এখন না হয় পূর্ণতা পেয়েছে, তবে সেসব দিনের যাতনা কবু ভোলার নয়। বোনটাকে ভেবে মনে মনে ঝড় বহে তার। তার বোনটাও নিশ্চয়ই এখন সেরকম কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কেমন আছো আপু? ম্যারিড লাইফ নিশ্চয়ই সুখে কাটছে। রোহান ভাই নিশ্চয়ই তোমায় খুব ভালো রেখেছেন। নূপুরের ভাবনাচ্ছেদ ঘটে। ফিরে দেখে ঘুঙুর দাঁড়িয়ে ড্রেসিংয়ের সামনে, টাওয়াল হাতে চুল মুছছে। অধরে মেকি হাসি ঝুলিয়ে তাকিয়ে আছে তারই দিকে। নূপুর ঢোক গিলে সেও অনুরূপ হাসি ঝুলিয়ে বলল, আছি বিন্দাস। তুমি কেমন আছো? প্রশ্নটা করতে গিয়েও দ্বিধান্বিত ছিল সে, কারণ বোনের কিরূপ থাকাটা সে তার দৃষ্টিতেই দেখতে পারছে। এই মেয়েকে প্রশ্ন করা নিছকই ফর্মালিটিস বলা চলে, করতে হয় তাই করল। অনিচ্ছায় সত্ত্বেও তাকে অবাক করে দিয়ে ঘুঙুর প্রাণোচ্ছল হেসে এগিয়ে এলো, এসে বসলো তার পাশে, লম্বা করে টেনে বলল, ভীষণ ভালো আছি। নূপুরের ইচ্ছে করে ঠাস ঠাস দুটো চর মেরে বলতে, খুব বড় হয়ে গেছিস তাই না? আপুর থেকে অনুভূতি লুকাতে শিখে গেছিস। কিন্তু সেও বলতে পারল না। কেন জানি সামনাসামনি আলোচনায় সেও ইতস্তত বোধ করছে। একে তো বড় বোন, তার ওপর সে নিতান্তই একঘেয়ে স্বভাবের শুরু থেকেই। কোথাও একটা তীব্র বাধা কাজ করে। সাধারণ মানুষেরা যেটা হুটহাট করে ফেলে তার নিকট সেটা ব্যাপক বৃহৎ বলে মনে হয়। নিজের ওপর ক্ষণে ক্ষণে নিজেই আশ্চর্য হয় সে, এমন কেন হলো সে। ঘুঙুরের চুলগুলোতে হাত বুলিয়ে নূপুর বলল, ভালো মতো মোছা হয়নি, পানি ঝরছে এখনো। টাওয়ালটা এদিকে দাও, আমি মুছে দিই। ঘুঙুর বিনা বাক্যে টাওয়াল ধরিয়ে দিয়ে চুল পেছন করে ঘুরে বসলো। কেন জানি আপুর থেকে এভাবে হঠাৎ পাওয়া যত্ন সে মিস করতে চাচ্ছিল না। নূপুর চুল মুছতে মুছতে আরও জিজ্ঞেস করলো, এক্সাম কেমন দিচ্ছ? ঘুঙুর উদাসীন কণ্ঠে বলল, ভালো। এভাবেই টুকটাক খাপছাড়া কতগুলো কথাবার্তা দিয়ে তাদের সময় পেরিয়ে গেল। নলিনা এলেন তখনই। 2 মেয়েকে খেতে আসার জন্য তাগাদা দিলেন। তার জামাতা অপেক্ষায় আছে, কতক্ষণ অভুক্ত রাখবেন তাকে। এভাবেই 2 মেয়ের উপর অসন্তোষ প্রকাশ করে তিনি চলে গেলেন। 2 বোন মায়ের বকা খেয়ে দ্রুত এগোলো ডাইনিংয়ে। সেখানেই রোহানের সঙ্গে ঘুঙুরের আলাপ হলো। কুশল বিনিময় ব্যতীত তেমন কোনো কথা হলো না তাদের। জিহানের সঙ্গে ঘুঙুর ঠিক যতটা ফ্রি, ও রোহানের সঙ্গে ঠিক তার উল্টো। বয়সের গ্যাপ, দীর্ঘ সময় দূরত্বে থাকা, এসবই হয়তো এর কারণ। শালে দুলাভাইয়ের মতো মধুর সম্পর্কে এসেও তারা কেমন নির্লিপ্ত। পরের দিনগুলো খুব দ্রুতই কাটলো। নূপুর রোহান ফিরে গেছে আজ 2 দিন হলো। নূপুর যাওয়ার আগে ঘুঙুরকে শুধু এতটুকুই বলে গিয়েছে, কল্প ভাই ভালো মানুষ, আমি জানি তিনি কখনো ভুল কিছু করবে না। আমার বোনের ওপরে আমার অগাধ বিশ্বাস, আশা করি খুব শীঘ্রই সবকিছু সমাধান হয়ে যাবে। ঘুঙুর যেন বোনের এতটুকু কথাতেই মন থেকে ভীষণ ভেঙে পড়েছে। তার ইচ্ছে করছিল তখন গড়াগড়ি দিয়ে কান্না করতে, চোখের পানিতে দুনিয়া ভাসিয়ে ফেলতে। তারপর গোটা একদিন কেঁদে কেটে একাকার করে পুনরায় সে নিজেকে গুছিয়ে নিয়েছে, মন থেকে শক্ত করেছে। শুধু যখন গভীর রাতে সেই চেনা পরিচিত নম্বরটি থেকে লাগাতার কল আসা শুরু হয়, দিন দুনিয়া ভুলে তখন সে ভূত দেখার মতো ফোনের স্ক্রিনে তাকিয়ে মুখে ওড়না চেপে হাউমাউ করে কান্না করে। ধীরে ধীরে একটা সময় গিয়ে ফজরের আজানের ধ্বনি শোনা যায়। সেই সাথে সাথে বিচ্ছিন্ন হয় ফোন কল। ভুলেও না ছোঁয়া ফোনটি সযত্নে বিছানা থেকে কুড়িয়ে বুকে চেপে ধরে সে, মনে করে বুক চিরে ফোনটা কলেজায় ঢুকিয়ে দিতে পারলেই শান্তি। বৃষ্টিটাও সেই যে অভিমানের পাহাড় গড়ে বইমুখ নিয়েছিল, সেও আর ফিরে এলো না। দূরে দূরে চোখে চোখে শুকনো মুখেই কাটছে তাদের বন্ধুত্ব।
বৃষ্টিকেও দোষ দেওয়া চলে না। অভিমানের পাহাড় ভেঙে আসবে কি উপায়ে মেয়েটা যদি না ঘুঙুর নিজে থেকে তার মান ভাঙাতে আগ্রহী হয়? ঘুঙুর তো যায়নি এখন অবধি তার কাছে, সরি বলে কানে পর্যন্ত ধরেনি। তবে এত বড় অন্যায় কি উপায়ে ক্ষমা করবে মেয়েটা? বাইকের উপর চিত হয়ে শুয়ে সিগারেট টানছে কল্প। বিনিদ্র চক্ষু জোড়া রক্ত জবার মতো ফুটে আছে। অধিক ধূমপানের ফলে ঠোঁটের রংটা কি আর একটু পুড়েছে? সর্বক্ষণ সবচেয়ে পরিপাটি থাকা মানুষটার এমন বেসামাল অগোছালো রূপ দেখে দীর্ঘশ্বাস ফেলল জিহান। মায়াময় কণ্ঠে ডেকে বলল, ভাই কাজ হয়ে গেছে, সব রেডি। কল্প সোজা হয়ে বসলো, সিগারেটে লম্বা টান মেরে বলল, মাঝপথে আটকে পড়বি না তো? জিহানের আত্মবিশ্বাসী উত্তর। প্রশ্ন ওঠে না। কল্প সিগারেটের ফিল্টার পায়ে পিষে বাইকে চড়ে বসলো। ইশারা পেয়ে জিহানও বসলো পেছনে। বাইক স্টার্ট দিতে দিতে কল্প বলল, সবগুলোকে ভালো মতো বেঁধেছিস তো? একদম। ভাই ওদের সঙ্গে এখন কি করবো ভাবছো? ফুটবল খেলবো, একেবারে এক কিকে গোল। জিহান বুঝদারের মতো টেনে টেনে বলল। ও বাইক চলছে। কল্পর মরুভূমির ন্যায় হৃদয়ে সহসা বৃষ্টির টুপটাপ ফোঁটা পড়ার আওয়াজ শোনা যাচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা, সেখানে প্রবল বেগে বাড়িধারা নেমে সিক্ত হওয়ার। আনমনে হাসি দেখা গেল তার অধর কোণে। অবশ্যই বাঁকা হাসি, সেই হাসিতে লেখা ছিল ও ঘুঙুরের সর্বনাশ। হাসির সঙ্গে শোনা গেল বিড়বিড়িয়ে বলা কিছু কথা। আমি আসছি তোতা পাখি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তোরা তোর বাবার অহং চূর্ণ করতেই কল্প চৌধুরী ইজ অ্যানাপ। বাজারের ব্যাগ হাতে সবেই রওনা হয়েছেন আমির সাহেব। মেয়ের এক্সাম শেষ। প্রতিবার এক্সাম শেষে তিনি একটি দিন খুব সুন্দরভাবে মেয়েদের উপহার দিতেন। মূলত এক্সামের দুশ্চিন্তা ঝেড়ে ফেলে সেদিনটা চিল করার জন্য মেয়েদের পছন্দের খাবার আরও টুকটাক আয়োজন করতেও। এবারের পরিস্থিতি ভিন্ন হলেও তিনি তো বাবা, কতদিন আর রাগ করে থাকবেন সন্তানদের ওপর। তাই তো নলিনাকে সব কিছু তৈরি করতে বলে খুশি খুশি ব্যাগ হাতে বেরিয়ে পড়েছেন। কিন্তু তার সেই খুশির স্থায়িত্ব বেশিক্ষণের ছিল না। সদর দরজায় পা ফেলতেই কয়েকটি অপ্রত্যাশিত মুখ তার সম্মুখীন হয়। তার শীতল বদনখানি মুহূর্তেই কঠিন হয়ে ওঠে। শক্ত কণ্ঠে তিনি প্রশ্ন ছুড়েন, তোমরা এখানে কি চাই? কল্প স্পষ্টভাবে বলল, 10 মিনিট সময় চাই। আমির সাহেব প্রশ্নাত্মক কণ্ঠে বললেন। মানে? কল্পর আবারও স্পষ্ট উত্তর, বাংলাতেই বলেছি। আমির সাহেব ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালেন। এমন তেরা কথা তিনি একদমই সহ্য করতে পারেন না। মনে মনে বেয়াদব বলে গালি দিলেও মুখে বললেন, ভদ্রভাবে কথা বলো, এটা বড় লোকের বাড়ি। ভদ্র কথা সবাই ভদ্রভাবে নিতে না জানলে সেটা কার দোষ? আমির সাহেব চরম মাত্রায় রেগে গেলেন। চেঁচিয়ে উঠে বললেন, এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এখানে কোনো সময় বিক্রি হয় না। চেঁচামেচি শুনে নলিনা বেগম হাতের কাজ ফেলে ছুটে এসেছেন। কল্পকে দেখেই তিনি বুঝে গেছেন স্বামীর এভাবে উত্তেজিত হওয়ার কারণ। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে গিয়ে তিনি শুধালেন, কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? আমির সাহেব কর্কশ কণ্ঠে বললেন, লিনা, এই বেয়াদবকে এক্ষুনি এখান থেকে বিদায় হতে বলো। আমার ধৈর্যের আর সীমা রাখছে না। এমনভাবে হেয়ালি করছে, মনে হচ্ছে ওর বাপ নয়, ও আমার বন্ধু লাগে। নলিনা বেগম হতবাক। কল্প সঙ্গে সঙ্গে বলে উঠল, তাও ভালো, অন্তত আমার বাবাকে বন্ধু হিসেবে স্বীকার করলেন। আমি কাউকে স্বীকার করলেই বাকি আর না করলেই বাকি এসে যায়, তাতে কারো কিছু আটকে থাকবে না। হ্যাঁ তাই তো। নলিনা বেগম এদের অহেতুক তর্কাতর্কিতে বিরক্ত হয়ে বললেন, থামবে সবাই। এখানে দাঁড়িয়ে চেঁচামেচি না করে সবাই ভেতরে চলো। বাকি কথা ভেতরে গিয়ে হবে।